রাসেল ভাই, সালাম নেবেন। আমি শাহেদ, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে লিখছি। ঘটনাটি এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের। একবার আমার ফুপু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। ওনাকে দেখতে আমি হসপিটালে যাই। তো ওনার সাথে কথাবার্তা বলে হাসপাতালের বাইরে যাই একটু ঘোরাঘুরির জন্য। হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স পার্ক করা ছিল। ঠিক তার পেছনেই 10-12 জন লোক একত্রে গল্প করছিল। কথাবার্তা যতটুকু বুঝতে পারলাম, ওনারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার। হঠাৎ ওনাদের আড্ডার মাঝে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই, আপনারা তো রাতে রোগী বা লাশ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তো আপনাদের সাথে এমন কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? প্রশ্নটা করার সাথে সাথে সবাই একটু কেমন যেন হয়ে গেল, কেমন করে যেন তাকালো। আমি একটু বিব্রত বোধ করলাম। কেউ তেমন কিছু বলতে চাইল না। এই অবস্থা দেখে আমি আশাহত হয়ে যখন আবার হেঁটে হাসপাতালের দিকে রওনা দেব, ঠিক তখনই ওদের মাঝখান থেকে একজন এগিয়ে এলো আর বলল, তার সাথে ঘটা একটা ঘটনা আছে। আমি ডিটেলস জানতে চাইলাম। ঘটনাটি উনি ওনার মুখে যেভাবে বললেন সেইভাবে তুলে ধরলাম। উনি বললেন, ঘটনাটা 2006 সালের। অনেক সময়ই দেশের কোনায় কোনায় লাশ নিয়ে আমাদের যেতে হয়। কখনো লাশের সাথে লোকজন থাকে, কখনো থাকে না। তেমনি এক রোগী মারা যায় এই মেডিকেলে। বেশ অনেকদিন রোগে ভুগে মারা যায়। তো হাসপাতালের লাশ সাধারণত গোসল করানো থাকে না। যে লোক মারা গেছে তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। ঢাকা থেকে তার দূর সম্পর্কের এক আত্মীয় হাসপাতাল থেকে লাশ বের করে আমার অ্যাম্বুলেন্স ঠিক করে ভাড়া করে দিয়ে চলে যেতে বলে। আমি আশ্চর্য হইনি, কারণ এমন হরহামেশাই হয়ে থাকে। আমি আমার সাথে এক পিচ্ছি হেল্পার, পেছনে লাশের বাড়ি জামালপুর জেলার কোনো এক জায়গায়। হাসপাতালের ফর্মালিটি শেষ করতে করতে রাত 8টার বেশি বেজে যায়। রাত 9টার দিকে আমি গাড়ি নিয়ে রওনা দেই। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে রাত 2টা বেজে যায়। পুরো রাস্তা ভালোই গেলাম, কোনো সমস্যা হয় নাই। সমস্যা শুরু হয় ময়মনসিংহ থেকে জামালপুর যেতে। যারা ওই রাস্তায় গিয়েছেন তারা জানেন যে ময়মনসিংহ থেকে জামালপুরের রাস্তাটা অনেকটাই সরু, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের মতো প্রশস্ত না, এবং তুলনামূলক অনেক নির্জন। আশেপাশের বাড়িঘর অনেক কম, দুপাশে পতিত জমি এবং ধান ক্ষেত বেশি। সময় রাত 2:30। আমি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে 10-12 কিলোমিটার এগিয়েছি। হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখি বেশ দূরে এক বৃদ্ধ লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার চুল দাঁড়ি সব ধবধবে সাদা এবং সাদা পাঞ্জাবি পাজামা পরা। তো আমি ভাবলাম হয়তো আশেপাশে কোনো বাড়ির হবে, রাতে হয়তো টয়লেটে যাচ্ছে এমন কিছু। কিন্তু ডানে বামে তাকিয়ে কোনো বাড়ি ঘর দেখতে পেলাম না। যতদূর চোখ যায় শুধু খাল আর ধান ক্ষেত। ভাবতে ভাবতে গাড়ি তার বেশ কাছাকাছি চলে আসলো। আমি হর্ন দিচ্ছি, সাথে হেডলাইটের ডিপার দিচ্ছি, কিন্তু বৃদ্ধ সরছেন না। সে এমন ভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, গাড়ি তার ডান দিকে যায় তবে তিনি রাস্তার খাদে পড়বে, আবার যদি বাম দিকে যায় তাহলে ধান খেতে পড়বে। একদম মাঝে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ। আমি তার থেকে 100 ফিট দূরে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দিলাম। দেখি তার হাতে বদনা জাতীয় কিছু একটা, আর আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে মনের ভেতরটা হু হু করে উঠলো। কি করা উচিত ওই সময় বুঝতে পারলাম না। আমার পিচ্চি হেল্পারটা ঘুমিয়েছিল, আমি তাকে ডেকে তুললাম। সে ঘুম থেকে উঠে চোখ কচলে সামনে তাকালো। আমি বললাম, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? সে বলল, জি ওস্তাদ। বুড়ো লোক এত রাতে এখানে কি করে? আমি বুঝলাম বিপদে তো পড়ে গেছি। গাড়ির হর্ন, লাইট, ডিপার কোনো কিছুই কাজ করছে না। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে,
কি ভয়ানক সে দৃষ্টি! দুর্ভাগ্য, ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না। আমি দোয়া যা জানি পড়তে শুরু করলাম। এভাবে 5-6 মিনিট হঠাৎ দেখি লোকটা রাস্তা থেকে নেমে গেল ধান ক্ষেতের দিকে। নামতে নামতে 2 সেকেন্ডের মধ্যে উধাও। গাড়ির হেডলাইট সাধারণত 180 ডিগ্রি আলো দেয়, এর মধ্যে যা কিছু হয় মোটামুটি সব দেখা যায়, কিন্তু রাস্তা থেকে নামতে নামতে লোকটা মিলিয়ে গেল। আর দেখলাম না লোকটাকে। আচ্ছা, হেডলাইট তার মানে কাজ করছিল। সামনে কোনো বড় গাছ, বাড়ি কিছু নেই। লোকটা হারিয়ে লুকাবে কোথায়? উন্মুক্ত খোলা প্রান্তর, কিন্তু আর দেখলাম না লোকটাকে। গাড়ি টান দিলাম 90-95। এভাবে প্রায় 30 কিলোমিটার যাওয়ার পর আবার রাস্তার মাঝে ওই বৃদ্ধকেই ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখি। এবার সত্যি ভয় পেয়ে গেলাম। 90 কিলোমিটার গতি এই বুড়োর এত দূরে আসা গাড়ির সাথে তাল মিলিয়ে অসম্ভব। তাহলে আজকে নিশ্চয়ই কপালে খারাপই আছে ভেবে এবার তার থেকে অনেক দূরে গাড়ি থামিয়ে দোয়া পড়তে লাগলাম। এভাবে প্রায় 10 মিনিট পার হলো। আশ্চর্য ব্যাপার, পেছন থেকে কোনো গাড়ি আসে না, সামনে কোথাও কেউ আসে না। ভাবতে ভাবতে আমি আর হেল্পার দুজনেই ঘামতে থাকি আর হর্ন ও ডিপার দেয়া চালিয়ে যেতে থাকি। এখন যদি ওপরে গাড়ি উঠিয়ে দেই তাহলে নির্ঘাত গাড়ি দুর্ঘটনায় পড়বে, তাই চুপ করে বসে থাকি। হঠাৎ সামনে দূর থেকে একটা লাইট চোখে আসে, অর্থাৎ কোনো গাড়ি আসছে। আমি হঠাৎ আগের মতো বুড়ো লোকটাকে রাস্তা থেকে নামতে নামতে অদৃশ্য হয়ে যেতে দেখি। কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা ট্রাক আসে আমার দিকে, এসে একদম আমার গাড়ির পাশে ট্রাকটা থামায়। আমি কিছু বলার আগে ড্রাইভার বলে ওঠে, কি ভাই, কোনো বুড়া লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাস্তা আটকে দিয়েছিল? আমি তার কথা শুনে একদম থ হয়ে যাই। বলি, আপনি বুঝলেন কি করে? ড্রাইভার বলে, আমি এই রোডে নিয়মিত চলি, আমি জানি লাশের গাড়ি দেখলে এই জিনিসটা মাঝে মাঝেই গাড়ি আটকায় রাখে, সময় নষ্ট করে কিন্তু কোনো ক্ষতি করে না। কিন্তু এর উপরে গাড়ি উঠিয়ে দিতে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ভাগ্য ভালো আপনার কোনো ক্ষতি হয় নাই, তাড়াতাড়ি চলে যান বলে ট্রাক ড্রাইভার রওনা দেয়। আমিও গাড়ি নিয়ে সামনে আগাই, ঠিক মতো পৌঁছাই। লাশ দিয়ে গাড়ি ধুয়ে সকালবেলা আবার রওনা দেই। আসতে সময় কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা, নিজের সাথে ঘটা একটি ঘটনা। আপনার জন্য লিখব করে 10 বছর পার করলাম, আজ না লিখে পারলাম না। আমিও যেখানে যাই ভৌতিক ঘটনা কালেক্ট করি। আশা করি আপনার জন্য ভবিষ্যতে আবার ঘটনা পাঠানোর চেষ্টা করব। শাহেদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি নেক্সট টাইম আপনি আরো ঘটনা আমাদের পাঠাবেন এবং সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ইটস আ বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য এবং ঘটনাটা শেয়ার করার জন্য। দিনটি ছিল বৃহস্পতিবার। প্রতিদিনের মতো নাজিম সকালে অটো নিয়ে শহরে চলে যায় এবং সারাদিন অটো চালিয়ে দুপুর নাগাদ বাড়িতে ফিরে আসেন এবং তার ছেলের খবর শুনে ভীষণ খুশি হন এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুরো গ্রামে মিষ্টি বিলান। সবকিছু খুব ভালোই চলছিল, কিন্তু কে জানত আজকে রাতেই তার জীবন পুরোপুরি বদলে যাবে। আল্লাহ যে কার ভাগ্যে কখন কি লিখে রাখে তা তিনিই ভালো জানেন। সেদিন রাতে 11টার দিকে শুরু হয় বিশাল আকারের একটি ঝড়। ঝড়ের দিনে সাধারণত গ্রামের বাজারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। সেদিনও ঝড়ের কারণে সকল দোকানদার দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। ওই বাজারে একজন দোকানদারের নাম ছিল ফেলু দোকানদার। তার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কাঁকনহাট নামের একটা স্থানে। তিনি ঝড়ের সময় বাড়িতে যেতে না পারায় ভেতরে বন্ধ করে থেকে যান, কিন্তু ঝড় 12টা নাগাদ শেষ হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেন না এবং অনবরত ফোন করা হলেও রিসিভ করেন না।
এক পর্যায়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে রাতে পাশের দোকানদারকে ফোন দেয়, যার বাড়ি দোকানের পাশেই ছিল। পরে সেই দোকানদার এবং গ্রামের কিছু লোক ওই দোকানে এসে ডাকাডাকি করে, কিন্তু অনেক ডাকার পর যখন দোকানের ভেতর থেকে কোনো জবাব আসে না, তখন তারা দোকান খুলে দেখে সে মেঝেতে পড়ে আছে। পরে কাছে গিয়ে ডাকলে তারা দেখে তিনি মৃত। পরে গ্রামের লোকজন তার পরিবারকে খবরটি জানান। এই খবর শুনে তার পরিবার থেকে কিছু লোক রাতে এসে উপস্থিত হন এবং রাতের বেলায় সেই লাশটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু সেই দোকানদারটির বাড়ি বেশ খানিকটা দূরে ছিল, তাই তারা রাতে নাজিমকে ফোন করে তার অটোটি নিয়ে যেতে বলে এবং নাজিমও তাতে রাজি হয়ে যায় এবং সেই রাতে অটো নিয়ে রওনা হয়। তারপর বাজারে গিয়ে লাশটি অটোতে তুলে তার বাড়িতে যেতে শুরু করে। কিন্তু সেই রাতে ঝড়ের কারণে অনেক গাছপালা ভেঙে পড়েছিল, যার কারণে নাজিমকে রাস্তায় যেতে বেশ বেগ পেতে হয়। অনেক জায়গায় অটো থামিয়ে গাছ ডাল সরিয়ে খুব কষ্টে তাকে যেতে হয়। অবশেষে তারা সেই ফেলু দোকানদারের বাড়িতে পৌঁছায়। কোনো প্রকার সমস্যা হয় না, কিন্তু নাজিম ভাই একা ওই দীর্ঘ ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বেশ ভয় পান। পুরো রাস্তা জুড়েই তার মনে একটা অন্যরকমের ভয় কাজ করে। কিন্তু রাস্তার পাশে অনেক গাছ ভেঙে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে থাকেন, তার বাড়ির পাশে রাস্তার ধারে কোনো গাছ বা ডাল ভেঙে পড়ে থাকলে তিনি জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সেটা সংগ্রহ করবেন। যেই ভাবা সেই কাজ। তিনি বাড়িতে ফিরে অটোটি রাস্তায় রেখে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত একটি ব্রিজের অন্য পাশে গিয়ে দেখেন সেখানে বেশ কিছু ছোট বড় ডাল ভেঙে পড়ে আছে। তখন রাত 2:30 হবে। এত রাতে তিনি একা ওই শুনশান জায়গায় যেন অদৃশ্য শক্তি তাকে টানছে। আমাদের গ্রামের পরবর্তী গ্রামের নাম বিন্ধপুর। দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার হবে। আমাদের গ্রাম পেরিয়ে কিছুটা গেলেই একটা ব্রিজ পড়ে। সেই ব্রিজের আগে সবকিছু স্বাভাবিক থাকে, কিন্তু ব্রিজের ওই পারে গেলেই মনে হয় একটা অন্যরকম ভয় যেন জড়িয়ে ধরে। ব্রিজের পর থেকে রাস্তার দুই পাশে সারি সারি গাছ। এই গাছগুলো পেরিয়ে আবার শুরু হয়েছে এক পাশে তাল গাছের সারি। এর ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। পর আবারও ছোট কালভার্ট। এখান থেকে একটা মাটির পার্শ্ব রাস্তা অন্যদিকে চলে গেছে এবং মেইন রোডের পাশেই রয়েছে একটি ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের ভেতরে আছে একটি পুকুর, কিন্তু বাঁশঝাড়টা এতই ঘন যে রাস্তা থেকে ভালোভাবে দেখা যায় না। এই বাঁশঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা আছে। সেই রাতে নাজিম বাড়িতে এসে তার বাবাকে ডেকে রাতেই দেখে আসে সেই ডালটি কাটতে আসতে চায়। এত রাতে ডাল কাটতে যেতে তার মা বাবা অনেকে বারণ করে, কিন্তু সে কিছুতেই কারো কথা শোনে না এবং একটি দা নিয়ে বাড়ির বাইরে চলে যায়। কিন্তু তার কুকুরগুলো এসে তার পথ আটকায়। নাজিম ভাইয়ের বাসায় 2টি কুকুর ছিল এবং কুকুরগুলো নাজিম ভাইকে অনেক ভালোবাসতো। নাজিম ভাই যতক্ষণ বাড়িতে থাকতো কুকুরগুলো তার সাথেই থাকতো। তো যখন নাজিম ভাই বাড়ি থেকে বের হয়, তখন নাজিম ভাইয়ের সেই কুকুর 2টি এবং তার সাথে আরেকটি অপরিচিত কুকুর, মোট 3টি কুকুর তার পথ আটকায়। এর মধ্যে যে কুকুরটি অপরিচিত ছিল সে বারবার নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে এবং বারবার নাজিম ভাইকে কামড়াতে এসছে। কিন্তু অপরপক্ষে বাড়ির কুকুর 2টিও নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা কোনো প্রকার কামড়ানোর চেষ্টা করেনি, বরং ওই অপরিচিত কুকুরটি থেকে নাজিম ভাইকে রক্ষা করে চলেছে এবং তারা কোনোভাবেই নাজিম ভাইকে সামনে এগোতে দিচ্ছে না। নানাভাবে তারা নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে। কেউ লুঙ্গি মুখে দিয়ে টানছে, কেউ গা ঘেঁষে ঠেলছে। এভাবে প্রায় 20 মিনিট ধরে তারা নাজিম ভাইয়ের পথ আটকানোর পর তাকে আটকাতে সফল হয়। অবশেষে নাজিম ভাই বলে যে, তোরা যখন আমাকে যেতেই দিবি না,
তাহলে ঠিক আছে, আমি রাত যাচ্ছি না, আমি কালকে খুব সকাল সকাল যাব। এরপর তিনি বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করেন এবং তার কুকুরগুলোকেও খাওয়ান, আর তারপর ঘুমোতে যান। কিন্তু তিনি একা ঘুমোতে পারেন না, তার খুব ভয় লাগতে থাকে। পরে তিনি তার মাকে ডাক দেন এবং বলেন, আমার তো খুব ভয় লাগছে, তুমি একটা কাজ করো, তুমি আমার ঘরে ঘুমাও আর আমি আব্বার সাথে ঘুমাই। এরপর রাতে আর কিছুই হয় না। পরের দিন সকালে নাজিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। দিনটি ছিল শুক্রবার। সাধারণত নাজিম ভাই প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠে, কিন্তু সেদিন খুব সকালেই তিনি ঘুম থেকে ওঠেন। রাতে দেখে আসা ওই ডালটি কাটতে চলে যান, আর তার সাথে বাবা ও মাও গিয়েছিল। যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, তাই গাছগুলো সব ভেজা ছিল। তাই যারাই তাকে গাছে উঠতে দেখেছে তারাই তাকে মানা করেছে, কিন্তু কে শোনে কার কথা। সে গাছে উঠে ডালটি কাটতে শুরু করে। এক পর্যায়ে ডালটি তাকে নিয়ে রাস্তার উপরে পড়ে যায়। প্রথমে নাজিম ভাই, তারপর ডালটি তার উপর পড়ে। ফলে নাজিম ভাইয়ের বাম হাত এবং বুকের পাঁজরের হাড় ভেঙে যায়। এছাড়াও তিনি মাথাতে গুরুতরভাবে আঘাত পান। তখন তার বাবা মা, আশেপাশের জমিতে কাজ করা কিছু লোকজন তাকে এখান থেকে তুলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং আইসিইউতে ভর্তি করা হয়। অল্প কিছু সময়ের মধ্যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। নাজিম ভাই খুবই ভালো মানুষ ছিলেন, তাই সকলের তার জন্য চিন্তা, তার জন্য দোয়া করতে থাকে সবাই। কিন্তু নাজিম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবারই মনে চিন্তা জাগছিল যে তিনি মনে হয় আর বাঁচবেন না। অপরদিকে আমাদের পাড়ার একজন বয়স্ক মহিলা, কিছু কারণবশত তার নাম এখানে লিখছি না, আমরা তার ছদ্মনাম দিচ্ছি জাহেদা বিবি। আমাদের গ্রামের সবাই জানে তার কাছে একটি জিন থাকে। এর প্রমাণও গ্রামবাসী অনেকবার পেয়েছে। যেমন কিছু বিপদের সংবাদ তিনি আগে থেকে বলে দিতে পারতেন। ঘটনাক্রমে নাজিম ভাইয়ের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটার তৃতীয় দিন জাহেদা বিবিকে তার সাথে থাকা জিনটি জানান যে গত ঝড়ের রাতে ব্রিজের ওই পারে কিছু দুষ্টু জিনের আগমন ঘটেছে। তিনি আরো বলেন, তারা নাকি একজন যুবক বয়সের ছেলের প্রাণ চায় এবং তারাই নাকি নাজিম ভাইকে সেই দিন গাছ থেকে ফেলে দিয়েছে। তিনি বলেন, নাজিম খুড়া নিয়ে যাবেই, তাকে বাঁচানো কোনোভাবে সম্ভব নয়। আর শুধু যে নাজিমকে নিয়ে যাবে তাই না, এরপরও তারা কাউকে নিতে পারে। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তিনি এই বিপদ থেকে বাঁচার উপায় জানান। তিনি সবাইকে বলেন গ্রামের সকল যুবক ছেলেদের কাছ থেকে টাকা তুলে মসজিদে দান করতে এবং 1 কেজি মিষ্টি কিনে দুপুর 12টার মধ্যে সেই গাছটির নিচে রেখে আসতে। সেই গাছের জন্য তিনি তার আরো 2 জন মহিলাকে যেতে বলেন। পরে গ্রামবাসীরা তার কথা মতোই কাজ সম্পন্ন করেন এবং ওই মিষ্টিগুলো সেই গাছের নিচে রেখে দেন। এই মিষ্টি নিয়েও আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামে চলমান এই অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে সকলেই আতঙ্কিত হয়ে থাকলেও গুটি কয়েক লোকজন এই বিষয়গুলো তেমন বিশ্বাস করত না। তাই সেই দিন মিষ্টি রেখে আসার পর গ্রামের 2 জন লোক সেই গাছের নিচে যায় মিষ্টিগুলো কি অবস্থায় আছে দেখার জন্য। কিন্তু অবাক করা কাণ্ড, যখন তারা দেখেন যে সেখানে মিষ্টি নেই এবং মিষ্টিগুলো যেই পাত্রে রেখে আসা হয়েছিল সেই পাত্রটি পর্যন্ত সেখানে ছিল না। তারা দুজনেই বেশ অবাক হন, কিন্তু পরক্ষণেই আবার ভাবেন হয়তো রাস্তার ধারে মিষ্টি পড়ে থাকতে দেখে কেউ খেয়ে নিয়েছে। কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন তারা পরের দিন সকালে সেই গাছের পাশ দিয়ে কাজের জন্য জমিতে যাওয়ার সময় মিষ্টিগুলো গাছের নিচেই দেখতে পান। গ্রামে এই ঘটনাটি সবার মধ্যে জানাজানি হয়ে যায়। সেই দিন সন্ধ্যায় গ্রামের আরো কিছু লোক ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়। লোকটির নাম ছিল সাহেব আলী। সাহেব আলী ওই দিন সন্ধ্যাবেলায় কোনো কারণ ছাড়াই হাঁটতে হাঁটতে সেই ব্রিজের কাছে যান এবং ব্রিজের ওপর বসে থাকতে হঠাৎ খেয়াল করেন যে 7 বছর বয়সী নাতি ব্রিজের ওই পারে একা খেলা করছে। প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে ভাবলেন খেলতে খেলতে মনে হয় চলে এসেছে, তাই কোনো রকম ধমক না দিয়ে বলেন, ওই তুই এখানে এই সন্ধ্যায় কার সাথে আসলি? আর তোর কানে আজান যায়নি?
কিন্তু তার নাতি তার কোনো কথারই উত্তর দেয় না। এক পর্যায়ে তিনি তার নাতির উপর ক্ষিপ্ত হয়ে তার নাতির কাছে গিয়ে হাত ধরে টানতে টানতে বাড়ি টানতে শুরু করেন। এভাবে যেতে যেতে যখন তিনি ব্রিজটি পার হন, তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ান। কোথায় তার নাতি? তিনি তো একা, দূর দূরান্তে কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না। অথচ তার ঠিক মনে আছে ব্রিজে ওঠার সময় তিনি তার নাতির হাত ধরেছিলেন। তিনি ওই মুহূর্তে প্রচন্ড ভয় পেয়ে যান এবং আল্লাহর নাম নিয়ে জোরে এক দৌড়ে বাড়িতে পালিয়ে যান এবং বাড়িতে গিয়েই জ্ঞান হারান। পরে এই বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়ে। এই সময় জাহেদা বিবি সবাইকে বলেন যে আমাদের পাড়ার কোনো ছেলে যেন সন্ধ্যার পর ওই ব্রিজের ওই পারে বা ব্রিজে না বসে। যদি কেউ ওই ব্রিজের ওপরে বসে তাহলে ওই জিনগুলো তাদেরকে নিচে পানিতে ফেলে দেবে, আর সেখানে একবার পড়লে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। এখানে বলে রাখি, ওই ব্রিজটির নিচে একটি বড় জলাশয় রয়েছে। পুরো বছরই প্রায় ভরা পানি থাকে। এরপর থেকে সন্ধ্যার পর আর কেউ ব্রিজে যেত না। এরপর থেকে আর তেমন কোনো সমস্যা হয়নি। এভাবে দেখতে দেখতে পুরো 8টি দিন চলে যায়। দিনটি ছিল 26 আগস্ট 2022। সেই দিন বিকেলে আমাদের ঋষিকুল মাঠে গার্লস স্কুলে নতুন ভবন উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল। আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম। এমন সময় নাজিম ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে। এই কথা শোনার পর আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পুরো গ্রামে যেন একটা শোকের ছায়া নেমে আসে। গ্রামে অনেক লোক মারা গিয়েছে, কিন্তু গ্রামের লোকজন কখনো এতটা ভেঙে পড়েনি। রাত 10টার দিকে নাজিম ভাইয়ের লাশটি বাড়িতে আসে এবং রাত 11টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তারপর 11টা 30-এ তার মাটি হয়। এইটাই ছিল ঘটনা। আমার সব কাজ শেষ করে আমরা 12:30টার দিকে বাড়িতে ফিরি, কিন্তু চোখে কেন যেন ঘুম আসছিল না। তাই ভাবলাম পুরো ঘটনাটা আপনার কাছে শেয়ার করি। তাই ঘটনাটি লিখে ফেললাম। লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুল হলে ক্ষমা করবেন। ঘটনাটি পছন্দ হলে লিসেনারদের কাছে শেয়ার করবেন প্লিজ। আমি আশা করি ঘটনাটি আপনার এবং লিসেনারদের ভালো লাগবে। অবশেষে আমি আতিফুজ্জামান ঘটনার স্থানগুলো, ছবি এবং মোবাইল নাম্বার শেয়ার করছি। তারপর তিনি শেয়ারও করেছেন। আমার কাছে একটাই প্রশ্ন, যে এই যে ঘটনাটি আমরা শুনলাম, এই ঘটনাটি আপনাদের কাছে কতটুকু মনে হয় যে এটা কত % প্যারানর্মাল বা কত % একটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখলাম এবং এই প্রশ্নটা দেখেই আমি চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলুন পরের ঘটনায় যাওয়া যাক। রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট the old music comes alive. Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও Bhoot.com এর শ্রোতা বন্ধুরা। আমি Bhoot.com এর নিয়মিত শ্রোতা। আশা করি ভালোই আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমি সাজ্জাদ হোসেন নয়ন, লিখছি ময়মনসিংহ ফুলপুর উপজেলার 1 নং ছনধরা ইউনিয়ন থেকে। শুরুতেই রাসেল ভাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই এমন অসাধারণ একটি প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। গত 140তম এপিসোডে বিলের পিশাচ শিরোনামে আমার নিজের একটি ঘটনা Bhoot.com এ প্রচারিত হয়েছে। এজন্য রাসেল ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমানে প্রোগ্রামটি আমার এতই পছন্দের যে কানে হেডফোন লাগিয়ে Bhoot.com না শুনলে ঘুম আসে না। তাই শুধুমাত্র Bhoot.com শোনার জন্য স্বাধীন মিউজিক অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়েছি।
আজকে শুধু একটি ঘটনা নয়, বেশ কয়েকদিনের ঘটনা একসাথে করে লিখছি। লেখায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, একটু পড়ে শোনালে খুশি হব, কেননা রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা বরাবরই অসাধারণ লাগে শুনতে। উল্লেখ্য, আজকে যে ঘটনাটি পাঠাবো এই ঘটনাটি আগেও একবার পাঠিয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়তো ঘটনাটি সবার অগোচরেই থেকে গেছে। তাই আজকে নতুন করে বানান ও যত সম্ভব ভুল ঠিক করে লেখার চেষ্টা করছি। আমি আর বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার নানার সাথে ঘটা, আমাদের গ্রামের বাড়িতে। বলা বাহুল্য, আমাদের গ্রামের বাড়ি ও আমার নানার বাড়ি এক। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। কি জায়গায় আজ থেকে প্রায় 40 থেকে 41 বছর আগে, 1980-81 সালের দিকের কথা। তখনকার সময়টা এখনকার তুলনায় প্রচুর মাছ আমাদের নদী নালা খাল বিলগুলোতে পাওয়া যেত। মানুষ ছিল কম, মাছ ছিল বেশি। মাছ খেকোড়াও সমান তালে নদী নালায় ঘুরে বেড়াতো। আমার নানার নাম হাসমত আলী, গ্রামের সবাই শর্টকাটে হাসু নামেই চেনে। তখনকার সময়ে মাছ ধরাটা একরকম নেশাই ছিল। গ্রামের সবাই ওনাকে সেরা মাছ শিকারী বলেই জানত। মাছ বিক্রি করতেন না, নিতান্তই শখের বশে মাঝে মধ্যে মাছ ধরতেন এবং সারা রাত কাটিয়ে দিতেন। রাতের বেলা বিলে বা নদীতে একাই আশেপাশের গ্রামে বোয়াল মাছ ধরতে বড়শি নিয়ে চলে যেতেন। মাঝে মাঝেই ওনার সাথে ছোটখাটো ঘটনা ঘটত, কিন্তু সেগুলোকে তিনি খুব একটা পাত্তা দিতেন না। এমনই এক রাতে তিনি মাছ ধরতে গিয়েছিলেন আমাদের গ্রামের চিলাবিল নামক একটি বিলে, যে বিলের কথা আগের বার আমি আমার ঘটনায় উল্লেখ করেছি। যারা গ্রামে থাকেন বা থেকেছেন তারা হয়তো জানেন, বৃষ্টি হলে প্রচুর মাছ বিল থেকে বিলের লাগোয়া ক্ষেতগুলোতে উঠে আসে। সেরাতেও প্রচুর বৃষ্টি হওয়ায় প্রচুর মাছ বিলের লাগোয়া ক্ষেতগুলোতে উঠে এসেছিল। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয় এবং চাঁদ দেখা যায়। মাঝরাতের দিকে তিনি কেরোসিনের এক প্রকার বড় বাতি, যেগুলো দেখতে অনেকটা বদনার মতো, এমন একটি বাতি নিয়ে মাঝরাতে বিলের দিকে যান। বাঁশের তৈরি এক ধরনের চাটাই আছে, যেগুলোতে পানি বের হতে পারে কিন্তু মাছ বের হতে পারে না। সেগুলো দিয়ে বেশ কয়েকটি ক্ষেত আটকে ছিলেন। শেষে পলো ও টোটার সাহায্যে শোল, মাগুর, গজার, বাইম ইত্যাদি মাছ ধরে ধরে ওনার পাত্রে রাখছিলেন। খুব মনোযোগ সহকারে মাছ ধরছিলেন বলে চারিদিকের পরিবেশ কেমন সেটা তিনি আর খেয়াল করেননি। কিন্তু হঠাৎ খেয়াল করলেন, এত মাছ ধরা পড়ার পরেও ওনার পাত্রে মাছ নেই। এত মাছ ধরছেন কিন্তু ওনার পাত্র খালি। তিনি তৎক্ষণাৎ কিছুটা বুঝতে পেরেছিলেন কিছু একটা আছে আশেপাশে, যেহেতু এসব বিষয় আগে থেকেই তার জানা ছিল। নানা আর দেরি না করে সোজা বাড়ির পথে হাঁটা ধরলেন। তখন মাঝরাত, যেহেতু জ্যোৎস্না আছে তাই তিনি মাছ ধরার কেরোসিন বাতিটা নিভিয়েই হাঁটছিলেন। যখন বাড়ির কাছাকাছি চলে এলেন, ঠিক এই সময় ওনার সামনে একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো এবং তিনি স্পষ্ট দেখতে পেলেন বিশালাকার কেউ একজন ওনার সামনে দাঁড়িয়ে ওনার দিকেই তাকিয়ে রয়েছে। নানা বাস্তবিকভাবে অনেক সাহসী ছিলেন এবং ছায়ামূর্তির মুখের দিকে তাকানোরও চেষ্টা করেছিলেন, কিন্তু তার মুখমণ্ডলটা এতটাই ওপরে ছিল যে এবং এতটাই জ্বলজ্বল করছিল যে চোখ ছাড়া আর কিছুই বোঝা যায়নি। তিনি এতে না ঘাবড়ে গিয়ে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ঝুলন্ত ছায়ামূর্তিটার দিকে। হঠাৎ চোখের পলক পড়তেই সামনে থেকে ছায়ামূর্তিটা উধাও হয়ে কোথায় যেন চলে যায়। নানা প্রচন্ড রকমের ঘাবড়ে যান এবং দেরি না করে ঝটপট দোয়া পড়তে পড়তে বাড়ি চলে আসেন। পরের দিন মাছ ধরতে তার সাথে নিয়ে গেলেন ওনার চাচাতো ভাই হাবিব নামের একজনকে, যাকে সবাই হাবি নামে চেনে। সেদিন ওই দুজনের সাথে একই ঘটনা ঘটে। মাছ ধরে পাত্রে রাখছেন কিন্তু পাত্রে কোনো মাছ থাকছে না।
ঠিক ওই মুহূর্তে হাবি নানা যা দেখলেন, নানার মাছের পাত্র থেকে সাদা চাদর মুড়ানো কিছু একটা যেন একটা মাছ নিয়ে পাশের ক্ষেতের আইলে বসে চপচপ করে খাচ্ছে। স্বাভাবিকভাবে হাবি এই দৃশ্য দেখা মাত্রই ভয় পেয়ে যান। নানাকে জানালেও নানাও সেদিকে তাকান এবং আগের রাতের কথা তার মনে পড়ে যায়। হাবি নানা যেহেতু নানার চেয়ে অনেক বয়সে ছোট ছিল, তাই উনি যেন ভয় না পায়, যেন নানা নিজের মনে সাহস এনে হাবি নানাকে বলল, এইসব কিছু না, ওদ ওদ। ওদ হচ্ছে ভোদর জাতীয় মাছ খেকো প্রাণী। ওকে ওর মতো করে খেতে দে, আর চল বাড়ি ফিরে যাই। এই বলে নানা হাবি নানাকে নিয়ে ক্ষেত থেকে ডাঙায় উঠে যান। যখনই তারা পানি থেকে ওপরে উঠলেন, মনে হচ্ছে যেন বিলের ওপর দিয়ে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে, আর কি যেন বলছে, আজকেও মাছ দিলি না, আজকেও না, আজকেও না। সাগরের ঢেউ এত গর্জন করে না যত গর্জন বিলের পানিতে হচ্ছিল ওই সময়। এরপর কাল বিলম্ব না করে নানা হাবি নানাকে নিয়ে প্রায় দৌড়ে চলে আসেন বাড়ির দিকে। মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছু নিয়েছে। বাড়ির ঠিক কাছাকাছি এসে হাবি নানা পেছন দিকে তাকিয়ে যা দেখেন তা তিনি জীবনেও ভুলতে পারবেন না। তিনি পিছন তাকিয়ে দেখেন ছুটে আসছে চাঁদের আলোতে স্পষ্টভাবে তার চেহারা দেখা যাচ্ছে। সে ছিল অনেক লম্বা, আর কপালে একটা চোখ ছিল, চোখ দুটো ছিল বুকের মধ্যে। এই দৃশ্য দেখার পরে তিনি আর নিজেকে সামলাতে পারেননি, সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। নানা কোনোভাবে হাবি নানাকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে এসে ধপাস করে পড়ে যান। তখন ফজরের আজান হয় এবং চারিদিকে আলো ফুটতে শুরু করে। এরপর দিনের বেলা জ্ঞান ফিরলে হাবি নানার জন্য গ্রামের হাকিম মুন্সি নামের এক হুজুরের কাছ থেকে পানি পড়া ও তাবিজ নিয়ে আসা হয়। হুজুর বলেছিলেন, তোমাদের পিছু নিয়েছিল মাছ খেকো এক ধরনের জিন। কোনো কারণে সে তখন মাছ শিকার করতে অক্ষম ছিল। তার হাতে পড়লে হয়তো অনেক ক্ষতি হতে পারত। যাই হোক, তাবিজ দিচ্ছি, যেখানেই যাবে তাবিজ সাথে রাখবে, আল্লাহর রহমতে কিছুই হবে না। ঘটনা এখানে শেষ হলে ভালোই হতো, কিন্তু এই ঘটনার রেশ আমাদের নানাকে নিঃস্ব করে দেয়। এর কয়েকদিন পর সবকিছু তারা প্রায় ভুলেই গিয়েছিল। নানা আবার মাছ ধরতে বের হলেন এবং বড়শি আগে থেকে নদীতে গাঁথা ছিল। তিনি প্রায় মাঝরাতের দিকে বাড়ির পাশের নদীতে গেলেন। গিয়ে দেখলেন একটা বড় ছিপ বাঁকা হয়ে নাড়াচাড়া করছে। স্বাভাবিকভাবে বোয়াল মারার বড়শিতে বোয়াল ধরা পড়লে এরকম হয়। এখন পানিতে নেমে বড়শিটা উপরে তুলে নিয়ে আসতে হবে। নানা বড়শির ছিপ ওপরে আনার জন্য নদীতে নামলেন। প্রথম ডুব দিয়ে ছিপের গোড়া ধরতেই তিনি শুনতে পান অদ্ভুত এক শব্দ ওনার দিকে এগিয়ে আসছে। শব্দটা অনেকটা ঢোল বাজালে যেমন হয়, বা হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার সময় আমরা যেমনটি শুনে থাকি, ঠিক ওই রকম। নানা পানি থেকে গলা ভাসিয়ে ভাবলেন কি হচ্ছে ওনার সাথে, আবার দেখবেন। তৃতীয় ডুব দিতেই উনি শুনতে পান সেই শব্দগুলো একদম কাছে চলে এসেছে। এবার তিনি সব বুঝতে পারেন এবং দেরি না করে তাড়াহুড়ো করে ওপরে উঠে বাড়ির পথে হাঁটা ধরেন। ঠিক এমন সময় কে যেন পেছন থেকে আবারও বলে, আজকেও গেলি না, ছাড়ব না, ছাড়ব না। নানা এবার রীতিমতো ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন এত তাড়াতাড়ি রাতের বেলায় এভাবে একা মাছ ধরতে আসাটা ওনার একদমই উচিত হয়নি। এরপর নানা দ্রুত বাড়িতে চলে আসেন। পরদিন সকাল থেকেই নানা ভীষণ অসুস্থ, ভয়াবহ রকমের ডিসেন্ট্রি এবং দুর্বলতা শুরু হয়। অনেক হুজুর, কবিরাজ, ডাক্তার দেখানোর পরেও কাজ হচ্ছিল না। এইভাবে 7 থেকে 8 মাস বিছানায় পড়ে থাকেন মৃত্যুশয্যার রোগীর মতো। সবাই ধরে নিয়েছিল যে তিনি আর সুস্থ হবেন না। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এভাবে টানা 8 মাস মরণ রোগে ভুগছে। সংসার চালাতেও চিকিৎসার খরচ জোগাড় করতে জমি, গরু, বাছুর
সব বিক্রি করে দেয়া হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এমন ভাবে চলতে চলতে একদিন ময়মনসিংহের হালুয়াঘাটের এক কবিরাজ আমাদের গ্রামে আসেন। তিনি সব শুনে বলেন যে মিটের মধ্যে থাকা জিনের এটা কাজ, এবং এটাও তিনি বলেন যে জিন নানাকে পুরোপুরি মারবে না, ধীরে ধীরে কষ্ট দেওয়া, ক্ষতি করা তার উদ্দেশ্য। কারণ নানা তাকে মাছ দেয়নি, এতে সে ক্ষুব্ধ হয়েছে। এরপর তিনি একটা গাছের বাকল নিয়ে তাবিজ আর পানি পড়া দিয়ে যান, এক সের চাউল আর একটা ছোট মুরগি নিয়ে যান উপহার হিসেবে, আর বাড়ির অন্য লোকদের কিছু আমল শিখিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর অশেষ রহমতে নানা ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এরপরেও রাতে মাছ ধরতে গিয়েছেন অনেকবার। উনি আর ডুব দিয়ে বা বেশি পানিতে মাছ ধরতেন না, আর আমি আমার নানিকে কোনোদিন পানিতে ডুব দিয়ে গোসল করতেও দেখিনি। তবে সেই মাছ না দেওয়ার খেসারত শারীরিক ও আর্থিকভাবে এইভাবে দিতে হবে তা কেউ কোনোদিন চিন্তাও করেনি। আমার নানা এরপর দীর্ঘদিন জীবিত থেকে 2019 সালের 26 জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ পাক যেন উনাকে জান্নাতবাসী করেন। রাসেল ভাই, এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদিও ঘটনাটা অনেক লম্বা এবং সেভাবে গুছিয়েও লিখতে পারিনি। কষ্ট করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্যের জন্য সকল লিসনারদের ধন্যবাদ। রাসেল ভাই এবং আপনার পরিবার ও ভূত.com এর সকল কলাকুশলী শ্রোতা বন্ধুলি সুস্বাস্থ্য ও সুদীর্ঘ আয়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনাটা আপনাদের ভালোই লেগেছে, আমার কাছেও বেশ ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সত্য ঘটনা শুরুতে লেখা আছে এবং এই ঘটনাটি পাঠানো হয়েছে আমাকে বেশ আগে। যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভূত FM 2015-তে শেষ শুনি, এরপর আর শোনা হয়ে ওঠেনি। ঘটনাটি শেয়ার করছি এবং ঘটনার লোকেশন প্লাস কার সাথে ঘটেছে এই সব বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ঘটনাটি 2015 সালের জানুয়ারি মাসের। তখন প্রচন্ড শীত। আমি বগুড়া ব্যাটালিয়ন কলেজে পড়তাম সায়েন্স বিভাগে। আমি প্রথমে কলেজের পাশেই থাকতাম 2014-তে নিশিন্দারা উপশহরে। পরে আমার এক ক্লাসমেটের কথায় বৃন্দাবন পাড়া নামক একটা জায়গায় একটা মেসে উঠি। অবশ্য ওঠার আগেও আমাকে বলেছিল, বন্ধু দেখ, জায়গাটা কিন্তু খুব ভালো না, পাশেই কবরস্থান, রুম প্রতি একজন, তুই থাকতে পারবি? আর আমাদের কলেজে যাওয়ার পথটাও কিন্তু কবরস্থানের পাশ দিয়ে। আমরা মোটামুটি সবাই জানি কবরস্থান জায়গাটা বেশ নিরাপদ, কিন্তু ওইখানের ওইটা বেশ মর্মান্তিক। ওখানে নাকি এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আমি বললাম, দেখ, আমরা মুসলিম আর আমরা পড়াশোনার জন্য যাব। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। ওইসব নিয়ে মাথা ঘামানোর সময় নেই, আর তাছাড়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা হবে না ইনশাল্লাহ। ও বলল, ঠিক আছে চলে আয়। তো আমি উঠে পড়লাম মেসে। বেশ কয়েক মাস ভালোভাবেই ছিলাম। ওখানকার ছোট বড় সব ভাইদের সাথেই বেশ ভালো মানিয়ে নিয়েছিলাম। তো মূল কথায় আসি, আমি যে মেসে থাকতাম ওইটা অনেক বড়। ওইটা ব্লক সিস্টেমে এ থেকে ই পর্যন্ত। আমি ইতে থাকতাম, আর যে ছেলের ঘটনা ও ডিতে থাকতো।
আমরা একসাথে নামাজ পড়তাম। ও আমাদের কলেজের 10ম শ্রেণীতে পড়তো। ছেলেটা অনেক ভালো আর নরম স্বভাবের। তো একদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ছেলেটা মেসে ঢোকে। আমি তখন বাইরেই ছিলাম প্রাইভেটের জন্য। তো যখন রাতে আমি মেসে ঢুকি তখন ডি ব্লক থেকে চিৎকারের আওয়াজ পাই। অসম্ভব জোরে চিৎকার হচ্ছিল আর কোরআন তেলাওয়াতের শব্দ পাচ্ছিলাম। কে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে জোরে জোরে হুঙ্কার দিচ্ছিল। আমি আর আমার ওই ফ্রেন্ড যে আমাকে মেসে ওঠায় জিজ্ঞেস করলাম, কার কি হয়েছে? ও বলল, রনির সমস্যা হয়েছে। ও আজকে সন্ধ্যা থেকে ভীষণ অসুস্থ, সবার সাথে অস্বাভাবিক আচরণ করছিল। পরে রুমে যেয়ে দরজা বন্ধ করেছে তো করেছেই, আর খোলেনি। সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেকবার ডাকাডাকি করেছে কিন্তু খোলেনি। পরে বাধ্য হয়ে মালিকের আদেশে দরজা ভাঙা হয়। ভেতরে যে অবস্থা ছিল তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। ছেলেটা তার বিছানার নিচে ঢুকেছিল, শরীর নগ্ন ছিল আর কাতরাচ্ছিল আর বলছিল, আমাকে স্পর্শ করতে আসিস না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। এই একটা কথাই বারবার বলছিল। সবাই জোরপূর্বক বিছানার নিচ থেকে ওকে টেনে আনে। ওর চোখ লাল বর্ণের হয়েছিল আর পুরো মুখ নীল বর্ণের হয়েছিল। সবাই অনেক ঘাবড়ে যায়। পরে বাইরের ওই এলাকায় কিছু বড় ভাইদের ডেকে নিয়ে আসে। তো ওনারা দেখে ব্যাপারটা খানিকটা বুঝতে পারে। ওনারা বলে যে, তোমাদের মধ্যে কয়েকজন ছেলে তাড়াতাড়ি বাইরে কোনো মসজিদের হুজুরকে নিয়ে আসো। পরে ওরা আমাদের একজনকে নিয়ে আসে। তখন হুজুর ব্যাপারটি জেনে এসে ছেলেটিকে দেখে আর কিছু করার আগেই বলে, এর ওপরে বিভৎস পরীর আসর পড়েছে। তখন তিনি বিষয়টা তদারকির জন্য কোরআন তেলাওয়াত করে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু যখনই উনি কোনো সূরা পাঠ করেন তখন ও জোরে জোরে চিৎকার করে আর যারা ওকে ধরে রাখে তাদেরকে ছিটকে ফেলে দেয় আর অস্বাভাবিকভাবে হাসে। হুজুর বললেন, দেখো, ওকে এভাবে এই পরীর আসর থেকে বের করা সম্ভব না। ওকে আমার চেনা একজনকে দেখাতে হবে। উনি এই বিষয়গুলো খুব দ্রুত ঠিক করতে পারেন। কিন্তু উনি এখানকার নন, উনি বগুড়ার বাইরে থাকেন। ওনাকে ডাকতে হবে। এই বলে তিনি চলে যান। ঠিক সেই মুহূর্তে আমি মেসে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 8টা থেকে 9টা বাজে। আপনারা বিশ্বাস করবেন না, ও ওর বিছানা থেকে লাফ দিয়ে ঘরের ওপরের সিলিং এর সাথে ধাক্কা খায়, জানালার দরজায় প্রচন্ডভাবে আঘাত করে। ছেলেটা খুবই রোগাটে ছিল কিন্তু ওর কার্যকলাপ একেবারে অস্বাভাবিক ছিল। পরে আমরা সিদ্ধান্ত নেই ওর পরিবারকে জানাবো ব্যাপারটা। ওর বড় ভাইয়ের নাম্বার ছিল, তখন ওনাকে ফোন দেয়া হয়। ছেলেটা বাসা বগুড়া থেকে একটু বাইরে, সম্ভবত কালাই নামক একটা জায়গায়। ওনার আসতে একটু দেরি হয়। তখন রাত প্রায় 12টা বাজে। আমরা সেদিন পুরো সব ব্লকের যত মেম্বার ছিলাম কেউই ঘুমাতে পারেনি, সারা রাত জাগা। ছেলেটা ওইসব কার্যকলাপ করতে করতে একসময় হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তখন আমরা ওকে শুইয়ে রাখি। তারপর ওর ভাই আসে। তখন আনুমানিক রাত 2টা। আমরা সব ঘটনা খুলে বলি। উনি সব শুনে খুবই নিস্তব্ধ হয়ে পড়েন। আমরা ওনাকে বলি, ভাইয়া, ও তো জ্ঞান হারিয়ে ফেলেছে আর এখন অনেক রাত হয়েছে, যা দেখার কাল দেখা যাবে। আমরা সবাই যে যার ব্লকে গিয়ে শুয়ে পড়ি। কিন্তু ঠিক 4টার দিকে ও আবার চিৎকার চেঁচামেচি শুরু করে। আমরাও ঘাবড়ে যাই, এত রাতে কি করব আমরা। পরে ভাবলাম এইসব ভেবে আর লাভ নেই, ওই হুজুরটা আসলে তখনই ওর একটা ব্যবস্থা করা যাবে। পরের দিন সকালে আমরা ওর রুমে গেলাম। গিয়ে দেখলাম ও মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে, কিন্তু ওর শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না, কারণ সে গতকাল কিছুই খায়নি। ওর হালকা জ্বরও ছিল আর মাথাটা প্রচন্ড হারে গরম ছিল। আমরা আর দেরি না করে সেই হুজুরের বাড়িতে গেলাম, যিনি গতকাল এসেছিলেন, খোঁজ নেয়ার জন্য যে অন্য যে হুজুরের কথা তিনি বলেছিলেন তার কাছে গিয়েছিলেন কিনা। উনি বললেন তিনি গিয়েছিলেন এবং যাওয়ার পরপরই উনি কিছু বলার আগেই তাকে দেখে বলেন, তুমি চিন্তা করিও না, আমি ব্যাপারটা দেখছি। আর আমি কালকে সন্ধ্যার দিকে ওইখানে যাব। কিন্তু তোমরা ওই ছেলের, রনির, যাকে পজেস্ট করেছে, সামনে আমার বিষয় নিয়ে কোনো কথা বলবে না। আমরা ওখানে আসছি। ও জানতে পারলে ওর পরী আরো বেশি ক্ষতি করবে। তো আমরা কথাটা শুনে চলে আসলাম। তখন সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। হুজুর
ঈশার নামাজ পড়ে ওই হুজুরকে সাথে নিয়ে আসলেন। তিনি মেসে ঢোকা মাত্রই রনি চোখ খোলে। ওর চেহারা দেখে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। পুরো চোখ লাল বর্ণের, আর মুখমণ্ডল নীল, আর ঠোঁট কুচকুচে কালো। ও বলতে থাকে, ওই লোকটি কেন এখানে এসেছে? ওকে চলে যেতে বল তোরা, তা না হলে আমি এই ছেলের আরো বেশি নাজেহাল অবস্থা করব। এই বলার সাথে সাথে ও আবার জ্ঞান হারিয়ে ফেলে। হুজুর এসে আমাদেরকে বলে, তোমাদের মধ্যে কোনো দুইজন আসো আমার সাথে রুমের মধ্যে, ওকে শক্ত করে ধরে রাখো, আর একটি গ্লাসে পানি দাও। তখন আমরা ওনাকে পানি দিলাম। উনি গ্লাসে কিছু কোরআনের আয়াত পড়ে ফুঁ দিলেন। আমি আর রনির বড় ভাই এই দুইজন ওকে নিয়ে রুমে প্রবেশ করি। বাকিরা কেউ অবশ্য আসতে চাইছিল না। আমাদের পেছন পেছন হুজুর প্রবেশ করেন। তারপর হুজুর বলেন রুমটা অন্ধকার করার জন্য। আমরা তার কথা মতো তাই করলাম। মোমবাতি জ্বালিয়ে দেয়া হলো। এরপর শুরু হলো পরীর সাথে হুজুরের কথোপকথন। হুজুর রুকাইয়া শুরু করলেন। 2 মিনিটের মধ্যেই আবার জ্ঞান ফিরে ও ছটফট করতে থাকে। আমরা ওকে শক্ত করে ধরে রাখি। রনি তখন বলে, তোমাদের যা করবার করো, কিন্তু আমি নাছোড় বান্দা। এই ছেলে যে ভুল করেছে, এইটার বিহিত থেকে করতেই হবে। হুজুর তখন বলে, কি করেছে ছেলেটা? ও তখন চুপচাপ ওনার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না, শুধু রাগান্বিত চেহারায় হাসতে থাকে। তখন হুজুর গ্লাস থেকে কিছুটা পানির ফোঁটা হাতে নিয়ে ওর মুখে মারা মাত্রই ও চিৎকার করে ওঠে এবং এমন ভাবে আমাদের ধাক্কা দেয় আমরাও আটকে রাখতে পারি না। দুইজন দুই দিকে ছিটকে পড়ি। তখন ডিরেক্ট গলায় হাত দিয়ে সে আত্মহননের চেষ্টা করে। আমরা ওকে 2 দিক থেকে টেনে সরাতে চাই, কিন্তু পারি না। হুজুর আয়াতুল কুরসি আর দোয়া ইউনুস পড়তে থাকেন আর হাত দিয়ে ওকে সরাতে থাকেন। ও একটু পরে নিস্তব্ধ হয়ে যায়। আরো পরে আমরা রশি দিয়ে ওকে চেয়ারের সাথে বেঁধে ফেলি। হুজুর বলে, তোমরা এখন বাইরে যাও। আমরা বের হয়ে আসি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর হুজুর বাইরে এসে বলেন, ওকে আজকে কিছু খেতে দিও না। ও গতকাল বিকেলে গোরস্থানের একটা জায়গায় পা দিয়ে কোনো একটা জিনিস ছিটকে ফেলে দেয়। হয়তো সেইটা ওর সামনের দিকে ছিল, ও খেয়াল করেনি। আর ওখানেই ওই পরীটা ছিল, যেটা ওই পরীটার মোটেও ভালো লাগেনি। সেই জন্যই ওকে পজেস্ট করেছে। আর এই জায়গাটা কোন জায়গা সেটা গোপনীয় থাক। আর ও, আমি আর রনির বড় ভাই ওখানে থাকার কারণে কিছু বলছিল না। তোমরা যাওয়ার পরে আমাকে সবকিছু পরিষ্কার ভাবেই বলে। তারপর হুজুর চলে যায়। পরে আমরা সবাই রুমে ঢুকি, দেখি ও বিছানায় জ্বরে কাতরাচ্ছে। আমাদেরকে আর ওর বড় ভাইকে দেখে ও ভীষণ ঘাবড়ে যায়। আপনারা এত মানুষ এখানে, কি হয়েছিল? আমরা আর কিছু না বলে ওকে খাইয়ে দেই। খেয়ে জ্বরের ওষুধ খেয়ে ও ঘুমিয়ে যায়। পরের দিন ও আল্লাহর রহমতে সুস্থ হয়। ওই ঘটনার পর আমরা গোরস্থানের ওই রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছিলাম। আর কেউ ওদিকে যেতাম না। তো ঘটনাটি কেমন ছিল অবশ্যই জানাবেন। আর এটা পুরোপুরি সত্য ঘটনা, যার কারণে হয়তো খুব বেশি টুইস্টও নেই, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে ঘটনাটি। অনেকের ঘটনার সাথে খানিকটা মিলেও যেতে পারে। বগুড়া যারা আছেন লিসনার্স, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমাদের গ্রাম থেকে নৌকার ঘাট মাত্র 1.5 কিলোমিটার। আমি, বাবা ও মা হাঁটতে হাঁটতে ঘাটে পৌঁছালাম। সম্ভাবনা ছিল সন্ধ্যার অন্ধকার নামার আগেই নৌকাতে উঠে পড়ব, কিন্তু ঘাটে যেয়ে দেখলাম কোনো নৌকা নেই সেখানে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম নৌকার অপেক্ষায়। কোনো মানুষও নেই, কোনো নৌকাও নেই, কোনো কিছুরই দেখা নেই। সন্ধ্যা ঘনিয়ে এলো। ওপার থেকে শিয়ালের হুক্কা হওয়া আওয়াজ কানে ভেসে আসছে। নদীর পানির স্রোতের ওই ঝাপটার যে বাড়ির শব্দটা, সেটাতেও যেন চারিদিকটা কেমন উথাল পাথাল করছে। মাঝে মাঝে কোথা থেকে যেন মৃদু ঠান্ডা হাওয়া পায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমার বয়স তখন 10-11 বছর হবে। আমার মনের ভেতরে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। হঠাৎ নদীর ভেতর থেকে কিসের একটা আলো দেখতে পেলাম। আলোটি যেন আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে।
বেশ কিছুটা সময় পর ওই আলোটি যখন আমাদের সামনে এলো, তখন দেখলাম একটি সুন্দর নৌকা, যার মাঝিটা একটু ভারী গলায় আমাদেরকে বলল, আপনারা কোথায় যাবেন? বাবা ঠিকানা বললেন। মাঝি বলল, হ্যাঁ যাব, কিন্তু 3 জনের ভাড়া কিন্তু 15 টাকা দিতে হবে। বাবা বললেন, ঠিক আছে চলো। নৌকার উপরে উঠতেই আমার বেশ আনন্দ শুরু হয়ে গেল, কারণ এর আগে আমি নৌকাতে এত দূরের উদ্দেশ্যে কখনো চড়িনি, আর রাতে তো ভাবতেই পারিনি। বাবার মা ছাউনির নিচে গিয়ে বসলেন, আর আমি মাঝির কাছে যেয়ে বসলাম। মাঝির দিকে তাকাতেই দেখলাম মাঝিটির চেহারাটা কেমন যেন খটখটে মার্কা, মনে কেমন যেন চাপা রাগ। আমি কিছু না বলে চুপচাপ নদীর দৃশ্য উপভোগ করছি। কিছুক্ষণ পর বাবা মাও ছাউনির নিচ থেকে বেরিয়ে এলেন। আমরা 3 জন বিভিন্ন বিষয় নিয়ে খোশ গল্প করছি। 9-10 কিলোমিটার পথ যাবার পর ওর বেশ ঘুম পাচ্ছে। মা বলল, ঠিক আছে তুই ওই ছাউনির নিচে গিয়ে ঘুমা। হঠাৎ আমরা সবাই লক্ষ্য করলাম বড় আর একটি নৌকা আমাদের দিকে ভীষণ গতিতে এগিয়ে আসছে। নৌকার ভেতর থেকে কেমন যেন একটা চিৎকার বা কান্নাকাটির আওয়াজও ভেসে আসা শুরু করেছে। বাবা প্রথমে একটু কৌতূহলের দৃষ্টিতে দেখলেন, কিন্তু কি একটা সন্দেহ হয় মাঝিকে ডাক দিয়ে বাবা বললেন, তুমি নৌকাটাকে একটু সাইড করে চালাও তো, আর ওই আলোটাও কমিয়ে দাও। এর কারণ অনেক সময় নদীতে জলদস্যুদের আক্রমণ হতে শোনা যেত। বাবা হয়তো ওইটা ভেবে এটা বলেছিলেন। তৎক্ষণাৎই বাবার কথা মতো মাঝি নৌকার আলো কমিয়ে নৌকাটিকে নদীর কুল ঘেঁষে বইতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলাম আমাদের পাশ কাটিয়ে ওই নৌকাটি পার হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই নৌকাতে নতুন বর বউ এবং সুন্দর পোশাক পরা অনেক মানুষজন। বুঝতে পারলাম এটা কোনো বিয়ের অনুষ্ঠান থেকে আসা যাত্রীগণ হতে পারে। তাই আর ভয় না পেয়ে আমরাও সমান গতিতে চলতে থাকলাম। বেশ কিছুটা পথ যেতেই হঠাৎ করে বরযাত্রীবাহী ওই নৌকাটি কাত হয়ে ডুবে যেতে লাগলো। কয়েক সেকেন্ডে সব শেষ। ওই নৌকাটি সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে গেল। সাথে সাথে আমার বাবা এবং আমাদের নৌকার মাঝি নদীতে লাফিয়ে পড়লেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও বাবা ওই সমস্ত যাত্রীর কাউকে কোথাও দেখতে পেলেন না। আমি এবং আমার মা জড়সড় হয়ে বেশ ভয় পাচ্ছি। হঠাৎ করে বাবা দেখলেন আমাদের নৌকার ওই মাঝিটাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না। বাবা চিৎকার করে ওই লোকটিকে মাঝি মাঝি করে ডাকতে থাকলেন, কিন্তু তার কোনো হদিশই মিলল না। অনেক কষ্টে বাবা নৌকাতে উঠে এলেন। আমরা দেখলাম এখানে যে কিছুক্ষণ আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তার কোনো চিহ্নই নেই, এমনকি কারোর কোনো টু শব্দটিও পাওয়া যাচ্ছে না। আমরা প্রচন্ড ভয় পেলাম। আমার বাবা নৌকার বৈঠা বাইতে পারতেন না, তবুও বৈঠাটি হাতে নিয়ে অনেক চেষ্টার পর নৌকাটি তীরে ভিড়ালেন। ওই রাতে আমরা কোনো এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের কিছু লোক আমাদেরকে দেখতে পেয়ে কাছে এগিয়ে এলেন। তারা জানতে চাইলেন আমরা এখানে কেন, আমরা এখানে কি করছি, আমরা কোথাও যাব কিনা। বাবা ওনাদেরকে সবকিছু খুলে বললেন যে এই ঘটনা। ওদের ভেতর একজন বললেন যে আজ থেকে প্রায় 1 বছর আগে ওইখানে এক বরযাত্রীবাহী নৌকা নাকি ডুবে গেছিল। সেই নৌকার সব যাত্রী নাকি মারা গেছিল, শুধু মাঝি বেঁচে ছিল। ওই মাঝি আবার ওই মৃতদের গা থেকে গহনা টহনা ইত্যাদি চুরি করে বাড়ি চলে আসছিলেন। হঠাৎ পথের মাঝেই কোনো এক কায়দায় সেও নাকি মারা যায়। কে কিভাবে যে মাঝিকে মেরে রেখে গেছিল তা কেউ বুঝতে পারিনি। ওই মাঝির বাড়িটাও নাকি ওই গ্রামেই ছিল। ওই সমস্ত কথা শুনে আমরা প্রচন্ড ভয় পেলাম, আর রাতে নৌকায় যাতায়াত করবার শখ চিরকালের মতো হারিয়ে গেল। আজও সেই দিনের কথা আমার চোখে ভাসে। সেই আর্তনাদ, হাহাকার আমার কানে মৃদু সুরে বাজতে থাকে।
বাবা আর বেঁচে নেই, কিন্তু সেই করুণতা, নিঃসঙ্গতা, অসহায় মুহূর্তটা আজও আমার মাঝে দাগ কেটে রেখে যায়। আজও মাঝে মাঝে ঘুম ভাঙিয়ে দিয়ে যায়। ঘটনাটি ঘটেছিল খুলনার কোনো এক গ্রামে, আর নদীর নাম ছিল পশুর নদী। আজও হয়তো ওরকম রাতে দেখা মিলতে পারে কোনো একটি পথযাত্রীবাহী নৌকা। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি।